সুপ্রভাত। এখন চলেছি কামাখ্যা মন্দিরের দিকে। আমাদের হোটেল থেকে সামান্য দূরত্বেই। আপনারা জানেন কামাখ্যা হলো দেবী সতীর ৫১ শক্তিপীঠের অন্যতম। ভোরবেলা লাইন দিয়ে অলরেডি মাকে দর্শন করা হয়ে গেছে, কিন্তু তখন তো ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি, তাই এখন আবার একবার বেরিয়েছি। এই জায়গাতে দেখুন, সাধারণের জন্য লাইন দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে হয়। এবার যেমন হয় ভেতরে লাইন করার ব্যবস্থা আছে, অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে মন্দিরে প্রবেশ করতে হয় এবং সেটা এখান দিয়ে দেখাও যাবে না। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি মন্দিরের দিকে। গুয়াহাটির একদম কাছে এই কামাখ্যা। আবার কামাখ্যা রেল স্টেশনে নেমেও আসা যায়। যাই হোক, গুয়াহাটির কাছেই নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত অতি প্রাচীন এই মন্দির। তন্ত্র সাধনার পীঠস্থান বলা হয় এই মন্দিরকে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন অসংখ্য ছাগল, ভেড়া এবং পায়রা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এগুলো সবই মায়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সকলকে কিন্তু বলি দেওয়া হয়নি, মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখানে মনের আনন্দে বসবাস করে। এই হলো সেই মন্দির। এটা মন্দিরের পিছনের দিক। মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকাজ করা আছে, ভাস্কর্য খোদাই করা আছে। মন্দিরের একদম কাছে যাওয়ার জন্য আমরা ডান দিকের পথ ধরে মন্দিরের সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকের উঁচু জায়গাটা থেকে বসে মন্দিরটাকে খুব সুন্দর দেখা যায়। আর দেখতে দেখতে আপনি কিন্তু ভাবে বিভোর হয়ে যাবেন। কত দর্শনার্থী, কত ভক্ত মন্দিরের মধ্যে আসছেন যাচ্ছেন। দেখুন, এখনও এত বেলাতেও কত ভক্ত মন্দিরে লাইন দিয়ে আছেন। এটা মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করার লাইন। এই যে দেখুন, এখনও অনেক ভক্ত লাইনে আছেন। আমরা অবশ্য ভোর ৩টের সময় লাইন দিয়েছিলাম। লাইন দিয়ে সকালবেলা দর্শন শেষ হয়েছে আমাদের। এখনও কিন্তু সেই দর্শন পর্ব চলছে। এখন এমনি ঘুরতে এসে বাইরে থেকে মন্দিরটাকে দেখতে কিন্তু বেশ লাগছে। মন্দিরের পরিবেশ খুব সুন্দর, একদম গাছে ছাওয়া। সেই গাছের ছায়ায় বসে দূর থেকে মন্দিরটাকে দেখতে দেখতে কোথা দিয়ে আপনার সময় কেটে যাবে। আর এপাশ ওপাশ একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কত ভক্ত, তান্ত্রিক, তারা এক মনে বসে ধ্যান করছে, মায়ের আরাধনা করছে। চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। মন্দিরের মূল দরজার ঠিক উল্টো দিকেই এই বলিঘর। এখানে ছাগল বা জীবজন্তুদের মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হয়। ওই সামনে দেখুন, ওই লাইনটা ডান দিক দিয়ে মায়ের মন্দিরের মূল গর্ভ গিয়ে চলে গেছে। আর এই সামনে দিয়েই দরজাটা দিয়েই মায়ের মন্দিরে পূজারী বা অন্যান্যরা প্রবেশ করেন। যাই হোক, অনেকটা সময় কাটিয়ে মন্দিরের অপর পাশে যাওয়ার জন্য আমরা বেরিয়ে এলাম। মন্দিরটাকে পুরোটা প্রদক্ষিণ করে যাওয়ার উপায় নেই। যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে এসে আবার উল্টো দিক দিয়ে মন্দিরের অপর পারে যেতে হবে। কারণ মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য যে পথ, সেই পথটা দর্শনার্থীদের প্রবেশের জন্য বন্ধ করা আছে। যাই হোক, চলে এসেছি মন্দিরের অপর প্রান্তে।
মন্দিরে অনেকটা সময় কাটিয়ে মনে এক রাশ প্রশান্তি নিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। এই দেখুন অসংখ্য পায়রা মন্দিরের ঠিক বাইরেই বিক্রি হচ্ছে মাকে উৎসর্গ করার জন্য। মূল মন্দিরের আশপাশে দু একটা ছোটোখাটো মন্দিরও আছে, সেগুলো দেখে নেওয়া হলো। মন্দিরে প্রবেশের ঠিক আগেই পার্কিংয়ে একটা বড় ডিসপ্লে দেওয়া রয়েছে। সেই ডিসপ্লেতে কিন্তু কতজন ভক্ত প্রবেশ করেছে তার একটা তালিকা দেওয়া রয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি শুক্রেশ্বর ঘাটের দিকে। সেখান থেকেই আমরা যাব উমানন্দ টেম্পলে। শুক্রেশ্বর ঘাটে যাওয়ার ঠিক আগেই দেখুন নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর। এইসব দেখতে দেখতে চললাম সেই ঘাটের দিকে। এখন দাঁড়িয়ে আছি শুক্রেশ্বর ঘাটের যে সরকারি ফেরিঘাট, সেই সরকারি ফেরিঘাটে। এখানে বেসরকারি ফেরিঘাটও আছে। বেসরকারি ফেরিঘাটে ভাড়াটা অনেকটা বেশি, কিন্তু সরকারি ফেরিঘাটে ভাড়াটা অনেকটা কম, মাত্র 40 টাকা। সেখানে বেসরকারি ফেরিঘাটে ভাড়াটা ডিপেন্ড করে 150, 200, 250, 300। যাই হোক, আমরা সরকারি ফেরিঘাটে এসেছি। উদ্দেশ্য হচ্ছে পিকক আইল্যান্ড। পিকক আইল্যান্ডে যে উমানন্দ মন্দির আছে, সেই উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের যে লঞ্চটা, সেই লঞ্চটা চলে এসেছি MV মেঘনা। এই MV মেঘনাই আমাদেরকে পৌঁছে দেবে পিকক আইল্যান্ডের উমানন্দ টেম্পলে। লঞ্চগুলোর আকার আকৃতি রীতিমতো বেশ বড় সড়ো এবং বসার সুন্দর ব্যবস্থা করা আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো বসার জন্য আসিনি। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে এলাম বাইরের ডেকে। ওই দেখুন দূরের ঘাটটা, ওই ঘাটটা আমরা প্রথমে গেছিলাম। ওটা বেসরকারি ঘাট, ওখানে ভাড়া অত্যন্ত বেশি, 200 টাকা করে। সেই জন্য আমরা এই সরকারি ঘাটে এসেছি। যাই হোক, ডেকেতেই ঘুরে বেড়াতে লাগলাম আর ব্রহ্মপুত্রের যে অপার সৌন্দর্য সেটা উপভোগ করতে লাগলাম। খুব শিগগিরই আমাদের লঞ্চ ছেড়ে দেবে, তারই অপেক্ষা করছি। বলতে বলতেই লঞ্চ ছেড়ে দিয়েছে। ব্রহ্মপুত্রের ঘোলা জলের বুক চুরে ছুটে চলেছে আমাদের লঞ্চ। বেশ দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। ব্রহ্মপুত্রের বিস্তৃতি এতই চওড়া, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি। দারুণ অভিজ্ঞতা। আসামে এলে অবশ্যই এই অভিজ্ঞতার স্বাদ নিতে ভুলবেন না। সকলেই বেরিয়ে চলে এসেছে ডেকে। কি পর্যটক, কি স্থানীয় মানুষজন, কেউই আর ভেতরে বসে নেই। সবাই এই পড়ন্ত বিকেলে এই ক্রুজ ভ্রমণের আনন্দ উপভোগ করছে। সামনেই পিকক আইল্যান্ড। ওই পিকক আইল্যান্ডেই রোপওয়ের একটা খুঁটি পোতা আছে, কিন্তু রোপওয়ে দিয়ে ওখানে নামা যায় না সম্ভবত, কারণ নামার কোনো অপশান আমি দেখতে পাইনি। যাই হোক, মেনল্যান্ড থেকে অপর পারে যাওয়ার জন্য রোপওয়ে আছে। আমরা রোপওয়ে চলতে দেখেছি আমাদের সামনে দিয়েই। সামনেই পিকক আইল্যান্ড। বাঁশ এবং কাঠ দিয়ে বাঁধানো জেটি, সেই জেটি দিয়েই ধীরে সুস্থে নামতে হয়। এখন আমরা উঠছি উমানন্দ টেম্পলের উদ্দেশ্যে। বেশ খাড়াই সিঁড়ি, যদিও সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া বাঁধানো, কিন্তু বেশ খাড়াই উঠতে হয়। ধীরে সুস্থে হাঁপ নিয়ে, দম নিয়ে উঠতে হয়। বয়স্ক মানুষজনরা এলে কিন্তু বেশ কষ্ট হবে, তবে
বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উঠলে অসুবিধে নেই, বসার জায়গা করা আছে ধারে ধারে, উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। সামনে মূল মন্দির, মূল মন্দিরে প্রবেশের আগেই বাঁদিকে একটি পথ চলে গেছে হনুমান মন্দিরের উদ্দেশ্যে। সেই হনুমান মন্দিরটি আগে দেখে নেওয়া হলো। এটাই সেই রোপওয়ের পিলারটা, কিন্তু ওপর থেকে নিচে নামার কোনো অপশান নেই। যাই হোক, এখন চলেছি সামনে মূল মন্দিরের দিকে। এটি আসলে শিব দুর্গার মন্দির, উমানন্দ। মন্দিরের ডিটেলস এবং এই দ্বীপের ডিটেলস সুন্দর করে লেখা আছে একটি জায়গায়। মূল মন্দির ছাড়াও ছোটোখাটো আরও বেশ কয়েকটি মন্দির আছে, ঘুরে ঘুরে দেখে নেবেন। মন্দিরে অনেকটা সময় কাটিয়ে এবার ফেরার জন্য ফেরিযান ধরলাম। এবারে কিন্তু ফেরিযানটা একটু অন্য ধরনের, এবং এটা পরে শুনলাম যে এটা বেসরকারি, এটা সরকারি নয়। এতে বসার ব্যবস্থাও একটু অন্য ধরনের, আগেরটার মতো নয়, বড় সড়ো ধরনের একটা যেন নৌকা। যাই হোক, তাতেই চড়ে বসলাম। এসে নেমেছি জলপরীর ঘাটে। এটা কিন্তু একটা বেসরকারি ঘাট। এখানকার এটাই মজা, আপনি যাওয়ার সময় সরকারিতে গেলেও ফেরার সময় আপনি যাতে করে খুশি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই জায়গাটাই শুক্রেশ্বর ঘাট। এই যে মূল রাস্তা দেখতে পাচ্ছেন, পিচ রাস্তার উল্টো দিকেই শুক্রেশ্বরের মন্দির আছে। আমাদের হাতে সময় বেশি নেই, তাই এখন চলে যাব আমরা বশিষ্ঠাশ্রমের উদ্দেশ্যে। চলে এসেছি বশিষ্ঠাশ্রম। প্রথমে জুতো রাখার জায়গায় জুতোগুলো রাখতে হয়। জুতো রেখে আমরা এবার চলে যাব মূল মন্দিরে। মন্দিরের গর্ভগৃহটা অনেকগুলো সিঁড়ি নিচের দিকে ভেঙে নামতে হয়, এবং মূল গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আছে। মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে চললাম। আহা, দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। ছোট্ট একটা ঝোড়া ওপর থেকে নেমে আসছে পাথরের ফাঁক দিয়ে, দেখেই মনটা ভালো হয়ে গেল।
গুরু বশিষ্ঠের খুব সুন্দর একটি মূর্তি বানানো আছে। সেটি দেখতে দেখতেই আমাদের সন্ধে গড়িয়ে গেল। রাত্রি 10টায় ট্রেন, তাই খুব বেশিক্ষণ সময় এখানে আর কাটানো যাবে না। আমরা এবার চলে এলাম তিরুপতি শ্রী বালাজি টেম্পলে। প্রচণ্ড খিদে পেয়েছে, এসেই এখানে দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের, দারুণ টেস্টি। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দারুণ টেস্টি খাবার পাওয়া যায় এবং প্রাইসও রিজনেবল। যাই হোক, পেট ভরে খাবার পর মন্দিরগুলো দেখতে লাগলাম। দারুণ ছড়ানো ছিটানো জায়গার মধ্যে মন্দিরগুলো করা আছে, বিরাট বড় জায়গা। বাচ্চারা ইচ্ছে মতো ছুটে বেরিয়ে খেলতে পারবে, আপনারও ঘুরতে বেশ ভালো লাগবে। দারুণ জায়গা, মনটা একদম শান্ত শিষ্ট হয়ে গেল, যেন একদম ফ্রেশ হয়ে গেল মনটা। শহরের কোলাহল থেকে একদম দূরে, শহরের কোলাহল এখানে পৌঁছবেই না, এত ভালো জায়গা। দারুণ, অবশ্যই আসবেন। যাই হোক, সময় গড়িয়ে চলেছে। এবারের মতো আমাদের মেঘালয় ভ্রমণ পর্ব শেষ। রাত্রি 10টায় ট্রেন, সেই ট্রেনেই বাড়ি ফিরব। এই গুয়াহাটির আশপাশে দেখার জন্য আরও বেশ কিছু জায়গা ছিল, যেমন নবগ্রহ টেম্পল, উগ্রতারা মন্দির বা আরও কিছু জিনিস, কিন্তু সময় অভাবে এবারে সেগুলো আর দেখা হলো না। এরপর কিছুদিনের জন্য রেস্ট, আবার বেরিয়ে পড়ব নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।